বুঝতে পারি না। আপনারা যে আপনাদের অধিকার থেকে বঞ্চিত, আপনারা এটা বুঝতে পারতেছেন না। তো অধিকার থেকে কেমনে বঞ্চিত? আমাদের সাথে একজন অ্যাডভোকেট আছে। আমরা এই বাঙালির 21 মিডিয়ার পক্ষ থেকে অ্যাডভোকেট সাহেবের যে ওনার পিতা ছিলেন একজন সফি সাধক, ওনার সরাসরি সাক্ষাৎকার আমরা নিচ্ছি। উনি অত্র এলাকার একজন আধ্যাত্মিক আলেম ছিলেন, ওনার একটা দরবার শরীফও আছে। তো উনি একজন অ্যাডভোকেট। আমরা প্রথমেই আপনারা যে অধিকার থেকে বঞ্চিত, কিভাবে বঞ্চিত, এই কথাটা জানবো আমরা। জি, নামটা জি, আসসালামু আলাইকুম। মোহাম্মদ নুরুল্লাহ ফারুকি। অধিকার হচ্ছে আমাদের অ্যাডভোকেট নুরুল্লাহ ফারুকি। জি, অ্যাডভোকেট নুরুল্লাহ ফারুকি, শরীফপুর থেকে বলছি। আমাদের এখানকার নির্বাচনী পরিবেশ হচ্ছে, নির্বাচন যখন ডেট হলেও তো আমরা তো ভাবছি যে নির্বাচন হবে, তরু জোরে হবে। এখন নির্বাচনের পরিবেশ প্রায় কাছাকাছি, নির্বাচন সময় কাছাকাছি, অথচ নির্বাচনী কোনো আনন্দ উল্লাস বা নির্বাচনী কোনো প্রচারণা বা এই ধরনের কোনো অভিযান বা এর মধ্যে কোনো কার্যকলাপ আমাদের এলাকায় পরিলক্ষিত এখনও হচ্ছে না। যাই হোক, টোটালি পরিবেশটা, গ্রামের পরিবেশ এখনও শান্তশিষ্ট, যথেষ্ট ভালো এবং সুন্দর পরিবেশে আছে। সুরে একটু জ্বালাইতেছে আমাদেরকে, নীরব পায়া, শীত পায়া, বরফ পায়া, কুয়াশার কারণে সুরে জ্বালাইতেছে। অনেক বাড়িতে চুরি হচ্ছে, এটা সেটা। যাই হোক, নির্বাচন বিষয়ে আমাদের পাবলিকের যে একটা আগ্রহ ছিল, যে একটা ছিল যে দেশটা একটা শান্তির পর্যায়ে যাবে, একটা ভালো সরকার আসবে, এইরকম একটা পরিবেশ সকলে আশা করছিল। কিন্তু এটার কোনো লক্ষ্য গন্ধ নমুনা পাচ্ছি না, আমরা দেখতে পাচ্ছি না। আমরা আশা করব যে ও ছিল যাতে আমাদের এই পরিবেশটা আমরা লক্ষ্য করতে পারি, সেটার প্রত্যাশা আমরা করি জনগণ। জি, আচ্ছা, কেউ আপনি আচ্ছা, এই যে অ্যাডভোকেট সাহেবের কাছে আবার আসবো। অ্যাডভোকেট সাহেবের যে প্রশ্ন করছিলাম, মূলত আমরা বলছি যে আপনারা দেখতে পাচ্ছেন যেটা, যে আপনার অধিকার থেকে বঞ্চিত, এবং আপনারা কিভাবে অধিকার থেকে বঞ্চিত, এটা অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে আমরা সে উত্তর নেব। ঠিক আছে, আপনারা টাকা পয়সা দিয়া, আপনাদের টাকাই লেখাপড়া করে অ্যাডভোকেট হইছে। ঠিক আছে, এ দেশের যত অফিসার আছে, যত আমলা আছে, কামলা আছে, যত কিছু আছে, সবাই এই দেশের সাধারণ মানুষের অর্থ ছাড়া তারা শিক্ষিত হওয়ার কোনো সুযোগ নাই। এই যে আপনি যতগুলা হাই স্কুল দেখেন, যতগুলা প্রাইমারি স্কুল দেখেন, এগুলা এদেশের আপনাদের, এদেশের জনগণের টাকা। এই প্রাইমারি স্কুলগুলো চলে আপনার জনগণের টাকা। এখন যদি কেউ প্রাইমারি স্কুলগুলোকে বাপদাদার সম্পত্তি মনে করে, তাহলে একটা স্লোগান আপনারা শুনছিলেন না কিছুদিন আগে, এই দেশটা কারো বাপের না। ঠিক এই প্রতিষ্ঠানগুলো কারো বাপের না। এই হাই স্কুল কোন, কলেজ কোন, এই যে যত কিছু কোন, এই সব কিছু, এই যে রাস্তাটা দেখছেন, এই যে রাস্তাটা কি কারো বাপের না? সকলের নিয়ে রাস্তাটা, এই দেশের সবার। এখানে যদি চিটাগংগের কেউ আইসার চলাফেরা করে, আপনি না করতে পারবেন না? জি না, সবার। এই রাস্তাটা সবার। কারণ কি, এই রাস্তাটা এই দেশের আপনাদের টাকা, এই দেশের সাধারণ খেটে খাওয়া মানুষদের টাকায় এই রাস্তাটা। এখন আপনাদের টাকায় যে এই সমস্ত কিছু হচ্ছে, আপনাদের টাকা যে দেশের রাজস্ব খাত একটা যে আছে, এটা যে এই দেশের জনগণের অর্থের টাকা, রাজস্ব খাত, এই রাজস্ব খাতের মাধ্যমেই বিভিন্ন উন্নয়ন হয়। যত প্রকার উন্নয়ন আছে, যেভাবেই হোক, বুইরাগেরা এদেশের জনগণের অর্থায়নেই হয়। এটা এই দেশের জনগণ বলতে কি আপনারা নেই? এই জন্য আপনারা কিভাবে অধিকার থেকে বঞ্চিত? আজ আমরা 21 মিডিয়ার পক্ষ থেকে অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে আমরা এই উত্তরটা নেব। ঠিক আছে, আপনারা কিভাবে বঞ্চিত? এখন সামনে যে নির্বাচন, এই নির্বাচন কবে হবে সেই সম্পর্কে কি আপনারা কিছু ধারণা রাখেন? আছে কিছু শুনতে পাচ্ছেন? আমি বুঝতে পারি কথা বলছি। আচ্ছা, নির্বাচন সম্পর্কে জানেন কি? জানি, জানলে শুনছি, কোনো ডেট পারে 12 তারিখে শুনতেছি কোনো খবর। আচ্ছা, আমার এই যে মুরব্বী বলতে পাগেদা ইলা বললে 12 তারিখ। আচ্ছা, যে 12 তারিখে নির্বাচনটা, এই নির্বাচনের কেমন আওয়াজ দেখতে পাচ্ছেন আপনারা? নির্বাচনে কারা কারা দাঁড়িয়েছে, কারা প্রার্থী হয়েছে, কারা ভোটের জন্য আসতেছে আপনাদের কাছে? জি, আমরা এমন আওয়াজ পাইছি, আমরা জুনায়েদ হাবিবি উনাও প্রার্থী, এরপর দা লবি ফারানাফা উনাও প্রার্থী। এখন আজকা এই দিন জুনায়েদ হাবিবি আয়া গেছে, আজকা লবি ফারানা আসবে। এটার মাঝে শরীফপুরে। জি,
যে আসবে ওখানে মনে করেন একজন দল নিয়ে মনে করেন ইয়াতে আছে, জি, তো চেষ্টায় আছে। যে এই নির্বাচনটা কই তারিখে হবে আপনারা কি জানেন? জি 12 তারিখ। 12 তারিখ। জি 12 তারিখে এই এমপি ইলেকশন, এমপি এর একটা ভোট দিতে হবে, আর একটা ভোট দিতে হবে গণভোট। ওটা সম্পর্কে জানেননি? জি জানি। জানেন? আনা ভোট দিতে হবে যে একটা, জানেন? জি জানি। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা এই মুরব্বীর কাছে আসবো। আপনার নামটা কোন? আমার নাম রহমত আলী। আচ্ছা, এই নির্বাচন সম্পর্কে কেউ কি আইসি আপনাদের কাছে দেখা সাক্ষাৎ করার জন্য, খোঁজ খবর নেওয়ার জন্য? না। হুম? আচ্ছা, এমনি যে আপনারা চলাফেরা করতেছেন, এমনি তো আপনারা কৃষি কাজ করেন। আচ্ছা, আপনাদের এমনি খোঁজ খবর কেউ নেই? না। আপনাদের সুখে দুঃখে আপনারা কেমন আছেন, আপনাদের সমস্যা কি, এই খোঁজ খবর কি কেউ নেই? না না কেউ নেই না? আপনাদের দেখার কেউ নাই? নাই। এই যে অ্যাডভোকেট আপনাদের লেখা, আপনাদের অর্থে অ্যাডভোকেটরা লেখাপড়া করছে, ওরাও কি আপনাদের খোঁজ খবর নেয় না? এরা তো লইব, হেরা লইলে কি বলবো, হেরা তার বললাম না। এরাও নেয় না? না। হেরা বললে কিছু নেই, আমরা বন্ধুকে একটা দিয়ে দেবো যে আমাদের এলাকার থেকে যে একজন খোঁজ খবর নিচ্ছে, তাই না? আচ্ছা মুরব্বী, আপনিও আসেন এদিকে। এই যে আপনারা, আপনার নামটা আগে বলুন। আমার নাম গনি মিয়া। আচ্ছা, আমরা গনি মিয়া সাহেবের সাথে একটু আলাপ করব। আপনারা এদেশের সম্মানিত জনগণ, এদেশের দেশপ্রেমিক মানুষ, আপনাদের মধ্যে যেটা নাই, সিটারি নাই, বাটপারি নাই, ঠিক আছে? একজনের যে আপনি এই যে লাখ টাকা আপনি একজনের মাইরা দিবেন, এর সুযোগ আপনাদের নাই। না। কোটি টাকা তো কি জিনিস আপনাদের বোঝারও দরকার নাই, প্রয়োজন নাই সুযোগতা। না। এই ক্ষেত্রে এখন কি করতেছেন আপনারা পেশা হিসাবে? কি পেশা আমরা গৃহস্থী কৃষি কাজ, কৃষি আবাদ করি এগুলা। এখন আপনারা কতটুকু গুরুত্বপূর্ণ জানেন? আপনারা যদি এই কৃষি কাজটা না করেন, আমরা কিন্তু না খাই, আমাদের থাকতে হবে। আমরা খাওন পাবো কই? যেমন এখন দেখছেন একটা অব্যবস্থাপনার কারণে বিভিন্ন কিছু বিষয় আছে এখানে, যে এলপি গ্যাসের একটা সংকট দেখা দিছে। জি। বাজারে কিন্তু এখন আমাদের কাছে অনেক অভিযোগ আসছে যে গ্যাস পাওয়া যাচ্ছে না। গ্যাস একটা সাধারণ জিনিস, গ্যাসের কিন্তু বিকল্প আছে। প্রিয় দর্শক, গ্যাসের বিকল্প আছে, সেটা হলো আমরা লাকড়ি দিয়েও গ্যাসের চাহিদা মিটাইতে পারি। কিন্তু ওনারা যে কাজটি করছে সেটি হলো আমাদের ধান, আমাদের চাউল, আমাদের খাবার, যে খাদ্য আমরা রুটি খাই, চাউল খাই, ভাত খাই, এই যে ফসল উৎপাদন, এই কাজটি ওনারা করছে। এখন ওনারা যদি এই কাজটি বন্ধ করে দেয়, বা ওনারা যদি না থাকে আমাদের কাছ থেকে, আমরা যদি ওনাদেরকে অবহেলিত করতে করতে একেবারে ওনাদেরকে কর্মহীন করে ফেলে, অর্থাৎ কর্মের আর সাধ্য নাই, এরকম শরীর স্বাস্থ্যের দিক দিয়ে যদি এরকম একটা অবস্থায় নিয়ে যায়, তাহলে আমরা খাবো কি? যারা অফিসার হয়েছেন, সাহেব হয়েছেন, রাজনৈতিক নেতা হয়েছেন, বড় নেতা হয়েছেন, মাঝারি নেতা হয়েছেন, খাবেন কি? এখনের এই যে আমরা শুনছি যে 1300 টাকার গ্যাস বর্তমানে 2000 টাকায় পাওয়া যাচ্ছে না, 2200 টাকাও পাওয়া যাচ্ছে না। এই যে গ্যাসের সংকট কতটুকু আকার ধারণ করেছে, অনেক পরিবার বিপদের সম্মুখীন। গ্রামীণ জনপদে একটি বিকল্প ব্যবস্থা আছে লাকড়ি, আর শহর অঞ্চলে বিশেষ করে যারা থাকে বাসাবাড়িতে, তারা এই এলপি গ্যাসের বিকল্প নাই। আচ্ছা, আপনি একটু কাছেই আলাপ করেন। আচ্ছা, আমরা মুরব্বীর নামটা জানবো। আমার নাম মোহাম্মদ আবুল খায়ের বকশি। জনাব আবুল খায়ের বকশি, আপনারা কেমন আছেন এবং আপনাদের কি কি সংকট এবং সামনের কি কি সম্ভাবনা দেখতে পাচ্ছেন? আমরা আল্লাহর রহমতে ভালো আছি, তবে সামনের সংকট বলতে আমরা কিছু বলতে পারতেছি না, কারণ সামনে ইলেকশনে আসতেছে। ইলেকশনে পাস করে যে কোনো একদিন পদে যাবে, পদে গেলে এখন বলছিলেন, আপনি বলে গেছেন যে আমাদের সুখ সুবিধা কি বা হুঁজখবর নেয় কি না। হ্যাঁ, আমাদের হুঁজখবর নেয়। যতদিন ইলেকশন থাকে বা বুট সিল মারা আগ পর্যন্ত আমাদের হুঁজখবর নেয়।
শিলমাইরা দিয়া দিলে গেলে গা এরপরে যদি বলি যে আপনি বলছিলেন রাস্তাটা হবে, তখন বলে কি জানেননি, করে বা এর সময় তো 110 ডিগ্রি জ্বর ছিল শরীরে, জ্বরের তো আবার কি বলছি আমরা তো বলতে পারি না, এখন তো জ্বর নাই, এখন আর ইডা আর নাই বুঝলি। এই মনে আমরা বয়সের এই ভিতরে দেখতে আছি, এমন বলার সময় বলতেছে কালকে একবার জ্বর গেলে গা আর না। আচ্ছা, আমাদের ইউনিয়ন পরিষদের সেবাদান কাজে নিয়োজিত আমাদের গ্রাম পুলিশ ভাই আছেন, আপনার অভিজ্ঞতাটা আমরা একটু বলেন কেমন? আসসালামু আলাইকুম, আমি গ্রাম পুলিশ মোহাম্মদ আবাহানিক জামিরি বাড়ি এবং সুপুর ইউনিয়নের প্রশাসক। সবাইকে আমি সেবা দিই সুখে দুঃখে ভালা মন্দে। অতীতে যে সরকার ছিল উনিও আমারে ব্যবহার করছে, উনির আদেশে আমি ব্যবহারভাবে চলে গেছি। এখন বর্তমানে যে সরকার আসবে, আসার পর বুঝতে পারবো যে এই সরকার জনগণকে কত ভালোবাসে এবং কত সেবা দেয় বুঝতে পারবো, এবং উনির আদেশে তো আমারও চলতে হবে। তা আমি জানি যে বাংলাদেশ স্বাধীন দেশ, এরপর আরেকটা স্বাধীন দেশ চলে গেছে এবং জনগণের দেশ, এটা আমাদের জন্মভূমি। এই জন্মভূমির শান্তি শৃঙ্খলা আমার এই বয়সে, আমার বয়স 50, কিন্তু শান্তি শৃঙ্খলা আমি পাই নাই। চাকরির বয়স এবং এই 15 বছর আমার চাকরির বয়সে আমি বহুত কিছু দেখছি। যাক, মোটামুটি দেশ ভালোই চলছে। এখন বর্তমানে যে পরিস্থিতি, ভবিষ্যতে কি হই বলা যায় না। এবং 12 তারিখ ফেব্রুয়ারি 12 তারিখ ইলেকশন, হানা ভোট হবে এবং 2টা ভোট হবে। এই ভোটগুলা জনগণ কিভাবে দিবে এরম একটা প্রস্তাব এবং বোঝার মতন এই পর্যন্ত আমি দেখি নাই, গ্রামবাসী বুঝোই নাই। যদি কোনো ব্যক্তি আসে কিন্তু এটা বলে নাই। অনেক গণভোট সম্পর্কে আপনি কতটুকু বুঝেন? আমি গণভোট সম্পর্কে এটাই বুঝি যে হানা ভোট, এবং আমরা যদি ভোট দিয়ে হার মধ্যে ভোট দেই ইনশাল্লাহ ভালো হবে, নার মধ্যে দিলে তো এটা কোনো ফল পাবেন না। হ্যাঁ, হানা ভোট, তবে ভোট 2টাই, একটা হইল গণভোট আর একটা হইল গিয়া এমপির ভোট। হ্যাঁ, এই দুইটা যে দিব এটা বিশুদ্ধভাবে জনগণ বুঝতে পারতেছে না যে এটা কি জিনিসটা। হ্যাঁ, এরম বুঝানোর মতন কোনো ক্যাপাসিটি আসে নাই। খালি বলে যে হানা গণভোট, বুঝছেন? আচ্ছা, এই বলে আমি সমস্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমাদের সমাপ্ত হবে না। প্রিয় দর্শক, বর্তমান দেশের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের নেতৃত্বে, অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূস মহোদয়ের নেতৃত্বে, মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের নেতৃত্বে দেশ চলছে। এখন আগামী 12ই ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হবে আমাদের গণভোট তথা জাতীয় সংসদ এমপি নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন। এখানে এসে আমরা এখন যেইটা বাস্তবতা দেখতে পাচ্ছি, আমরা সংস্কারের কথা বলছি, বিভিন্ন সংস্কারের কথা বলছি, এসি রুমে বসে বসে সংস্কারের কথা বলছি। কাদের সংস্কার? দেশের সংস্কার। দেশের সংস্কার আমরা কি করব? দেশের সংস্কার বলতে দেশের আমরা ভূখণ্ড চেঞ্জ করব? আমাদের সংস্কার যেটা দরকার সেটা হলো আমাদের এই মানুষের অবস্থার উন্নয়নের সংস্কার দরকার। আমাদের এই দেশের যে খেটে খাওয়া অবহেলিত মানুষ আছে তাদের উন্নয়নের সংস্কার দরকার। এই সংস্কারে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার যা সুযোগ আছে সেটি হলো রাজনীতি, এবং রাজনীতির যারা নেতা রয়েছে, রাজনৈতিক দল রয়েছে, তাদের কিভাবে সেটা হলো, এখন এই জনগণ কি একজন ডিসি সাহেবের সাথে গিয়ে সাক্ষাৎ করতে পারবে না? উনার এই যে কৃষি ব্যাপারে বা যে কোনো সংকটের ব্যাপারে সাক্ষাৎ করতে পারবে না। কিন্তু ডিসি সাহেব বসে রয়েছেন এ দেশের জনগণের জনসেবা দেওয়ার জন্য, নাগরিক অধিকার নিশ্চিত করার জন্য, নাগরিক সেবা নিশ্চিত করার জন্য। এখন এই যে উনি কি একজন ইউনূস সাহেবের সাথে কি আলাপ করতে পারবে? আলাপ করার কি সুযোগ আছে? উনি কি একজন
এই যে চেয়ারম্যানের সাথেও কি ভালো করে আলাপ করতে পারবে? চেয়ারম্যান না। কি ওনার কথাটার গুরুত্ব দেবে? দেবে না এবং ওনারাও যে একজন রাজনীতিবিদের সাথে গিয়ে আর স্বচ্ছন্দে আলাপ করতে পারবে, বিষয়টা কি সেরকম? না না অনেক বিষয়টাও সেরকম না। আমাদের নেতাদের হওয়া উচিত যেরকম নেতা আমাদের দরকার, এই সমস্ত জনগণ নেতাদের কাছে যাওয়ার সুযোগ নাই। আমাদের প্রশাসনিক কাঠামোর মধ্যে যারা রয়েছে, ডিসি, ইউনো, কৃষি কর্মকর্তা সহ আরও অন্য যে কর্মকর্তা রয়েছে, এই কর্মকর্তাদের নামও জানে না। তারা কিভাবে কাজ করে, তাদের চেহারার গঠন কিরকম, তারা কোন গ্রহের থেকে আসে, কিচ্ছুই জানে না। প্রিয় দর্শক, এই দেশের এই কথাগুলো আমরা এখন বলার সুযোগ পাচ্ছি। এই দেশের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এই দেশের দায়িত্ব নেওয়ার পরেই আমরা এইটা সুযোগ পাচ্ছি। এখন যে বিষয়টি দরকার সেটি হলো নেতাদের জনগণের ডোর টু ডোর যাওয়া দরকার। কাদের কি সমস্যা জায়গা দাও, এই তুমি যাও গা, যাও গা। আচ্ছা, একটা মালবাহী গাড়ি যাই গেল। আচ্ছা যাক, চলাচল ঠিক থাকুক। এখন যে বিষয়টি সেটি হলো নেতাদের কাছে কি এই জনগণ কেমন আছে, এই খবরটা কি আছে? আমাদের এই জনগণ কেমন আছে, ওনারা কেমন আছে, ওনাদের কি সমস্যার সংকটে ওনারা চলছে? আজকে 5 বছর যাবত আমি কোনো কাজ কাম করতে পারি না, আমি তাতে সরকারি কোনো অনুদানও পাইনি। এবং উনি যদি শারীরিকভাবে অক্ষম হয়, ওনার যদি সন্তান থাকে, তাদের একটা স্বচ্ছ প্রক্রিয়ায় কর্মের সংস্থান করে দেওয়া, এটি কিন্তু দায়িত্ব রাজনৈতিক নেতাদের। এখন ওনারা কি একজন আইন, আপনি একটু এদিকে, যার ফলে কি হয়, সমস্যাটা কোথা থেকে সৃষ্টি হয়? সমস্যাটা সৃষ্টি হয় আমাদের এই জনগণ আসলে যেখান থেকে এই সেবাটা পাওয়ার কথা, পাওয়ার দরকার, পাওয়ার অধিকার তাদের রয়েছে, সেখান পর্যন্ত পৌঁছার সাধ্য সক্ষমতা নাই। এই সক্ষমতার জন্যই রয়েছে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতা এবং রাজনৈতিক দলের কর্মীগণ। তাদের যে দায়িত্বটি ডোর টু ডোর গিয়ে জনসেবা করার, যে প্রকৃতপক্ষে যে রাজনীতি, সেই রাজনীতিটা করার। তাহলে পরে আমাদের এই গ্রামীণ জনপদের অবহেলিত মানুষগুলো বেঁচে থাকবে, সুস্থ থাকবে, কৃষির উৎপাদন আমাদের হবে, আমরা খেয়ে পরে বাঁচতে পারবো। এখন অ্যাডভোকেট সাহেব রয়েছেন, কাদিরি সাহেব, আমরা ওনার কাছে কিন্তু জনগণ কিভাবে বঞ্চিত আমরা সেটাও জানবো। আমাদের সাথে আরেক ভাই রয়েছেন, ভাইয়ের সাথে পরিচয় হব এবং সামনের যে নির্বাচন এবং গণভোট সেই সম্পর্কে দুটি কথা জানবো। আসসালামু আলাইকুম। গণভোট মানে তো গণতান্ত্রিক ভোট। গণতান্ত্রিক হিসেবে আমরা দেখতে চাই কি, যারা জনগণের পাশে থাকবে, সবসময় যারা পাবো তাকে নির্বাচিত করার আশাবাদী আর কি। এছাড়া কিছু না। বলে কেমন এই যে রাস্তাটা আসছেন, এই রাস্তাটা আসার পথে দেখছেন তো কত অবহেলিত, আমরা কত অবহেলিত। তার কারণে আমরা একটু রাজনীতিবিদ চাই, মাটি মানুষের নেতা যিনি, মাটি মানুষের কাছে গরিব ধনী কার কাছে বিধাভেদ নাই, তাই আমরা চাই সবসময়। এটা আমরা বাঁচা করবো ইনশাল্লাহ। যারা আমরা পাশে সবসময় থাকবো, আমরা তার পাশে থাকতে পারি। আপনারা তার পাশে থাকতে প্রস্তুত আছেন এবং এদেশের জনগণ প্রস্তুত, জান দিতে প্রস্তুত। 71 এটা প্রমাণিত এবং 24-এর গণবিপ্লব এটা তারা দেখিয়ে দিয়েছেন সমর্থন দিয়ে। কিন্তু এখানে গ্যাপটা যেটা, এখানে আমাদের যেই সমস্যাটা যেইখানে, সেখানে হলো আমাদের রাজনীতি এবং আমাদের নেতৃত্বের একটি দূরত্ব রয়েছে এই জনগণের সাথে। তারা জনগণের আসলে এই যে আমাদের এমপি প্রার্থী যারাই হয়েছেন, এখান থেকে 11 জনের একটা তালিকা আমরা পেয়েছি, আমাদের হাতে আছে। 11 জন প্রার্থী হয়েছেন। অনেক জনগণ তাদের নামও জানে না, আর আপনারা শুনে অনেকের নাম জানেন, শুনে একজন আরেকজন কাছ থেকে শুনছেন। কিন্তু এরকম যদি একজন প্রার্থী হতো সারা বাংলাদেশেই, এরকম যদি একজন প্রার্থী হতো, যেই প্রার্থী সারাটি বছরই জনগণের খোঁজ খবর নিয়েছেন এবং তাদের সুখে দুঃখে কিছু করতে পারুক বা না পারুক তাদের খোঁজ খবর নিয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন এবং তাদের সমস্যাগুলো জানেন, এবং তারা উপলব্ধি করবেন যে, আমাদের জনগণ উপলব্ধি করবেন যে উনি আমাদের কথা শুনবেন। উনি এমপি হোক, মন্ত্রী হোক, যাই হোক, এই লোক আমাদের কথা শুনবে,
ওনার মাধ্যমে আমাদের সমস্যার সমাধান হবে। আচ্ছা, আমাদের অ্যাডভোকেট সাহেব রয়েছেন, অ্যাডভোকেট সাহেবের কাছ থেকে আমরা জানবো। আচ্ছা, আপনারা তো আইন নিয়ে গবেষণা করছেন, আইন প্র্যাকটিস করছেন এবং আপনারা আইন প্রতিষ্ঠা করার জন্য কাজ করছেন। এখন আমাদের জনগণ তাদের অধিকার থেকে কিভাবে বঞ্চিত, কিভাবে তারা অধিকার থেকে বঞ্চিত একটু ব্যাখ্যা করেন তো, যাতে জনগণ বুঝে। আসসালামু আলাইকুম। বিগত জীবনে রাজনীতির অবহেলিত আমাদের এই শরীফপুর এলাকার জনগণ, এজন্য যে কোনো মন্ত্রী ওই যে ভোট নেওয়া গেল ফাঁকি দেওয়া, রাস্তা করে দেবো, এই করে দেবো, সেই করে দেবো, আসলে কাজের বেলায় কোনো হয়নি। কাজের বেলায় এর অগ্রগামী কিছু হয়নি। যাই হোক, আমাদের সমাজে আমার নাতির কথা শুরু করে আমার বলতে হয়, আসলে এমন একজন নেতার দরকার যে আমাদের খোঁজ খবর নেবে, আমাদের এলাকার রাস্তাঘাট, আমাদের অবহেলিত মানুষের খাওয়া চলাফেরা বা কোনো প্রতিবন্ধী মানুষকে খোঁজ খবর নেওয়া, দেখা। তো আমাদের ইউনিয়ন, আমাদের আসন শুনেন, আমাদের আসন ছিল আগে অবহেলিত কেন, আওয়ামী লীগ যখন নির্বাচিত সরকার ছিল তখনই আমাদের আওয়ামী লীগের মনোনয়ন পায় নাই, পেয়েছিল জোরের থেকে। বেটার বাড়ি সরাইল, বেটা শরীফপুর গ্রাম ফাঁস করে গেছে, ওরা আসে না। আচ্ছা, নমিনেশন হলো পরের কথা। আমরা যে জিনিসটা জানতে পারছি, আমাদের এই জনগণ তাদের অধিকার থেকে কিভাবে বঞ্চিত। জি, আমাদের অধিকার থেকে আমরা এভাবে বঞ্চিত, নেতাদের মাধ্যমে অবহেলিত। তাছাড়া যত কর্মকর্তা কর্মচারীরা আছেন তারাও আমাদের খোঁজখবর নিচ্ছেন না ঠিক মতো। যাই হোক, ওনারা যদি আমাদের খোঁজখবর নেন বা এমন একজন আন্তরিক নেতা আমাদের দেশে আসেন, তো আশা করি আমাদের দেশের পট পরিবর্তন হতে পারে, আশা করি। আচ্ছা, আমাদের অ্যাডভোকেট ভাই একটু ফাঁক ফুকুর দিয়ে যাচ্ছে, কিন্তু আমরা ফাঁক ফুকুর দেব না। যেমন এই যে রাস্তাটি, প্রিয় দর্শক আপনারা দেখেন, এই রাস্তাটির কিন্তু কাজ হয়েছিল, এটা সুরিং হয়েছিল এবং এটা পিচ ঢালাই হয়েছিল। কিছু কিছু রাস্তায় আসার পথে আমরা দেখেছি, কিন্তু এখন রাস্তাটাকে ভেঙে চুরে এই অবস্থা হয়েছে যে মাটির রাস্তা থাকলে ভালো হতো, এরকম একটি অবস্থা হয়েছে। অর্থাৎ আমাদের সরকারের একটি বরাদ্দ এই রাস্তার মধ্যে বিনিয়োগ হয়েছে। প্রিয় দর্শক, আপনার প্রিয় দেশবাসী, দেশের প্রতিটি প্রান্তে এরকম রাস্তা রয়েছে। এই রাস্তাগুলোতে জাতীয় সম্পদ বিনিয়োগ হয়েছে। জাতীয় সম্পদ মানে সরকারের সম্পদ, মানে জনগণের সম্পদ। এখন এই যে আদামাদা কাজ করার ফলে, এই রাস্তাটি ভেঙে গেল। তাহলে যদি পর্যাপ্ত টাকাগুলো এইখানে ব্যয় করে রাস্তাটি ভালো করে করা হতো, তাহলে এই রাস্তাটি ভাঙতো না, টেকসই হতো, রাস্তাটি দীর্ঘস্থায়ী হতো, তাহলে এই জনগণ উপকৃত হতো। যেহেতু এই রাস্তাটি আদামাদা কাজ করা হয়েছে, আদামাদা কাজের মাধ্যমে অথবা নামে মাত্র কাজের মাধ্যমে যেই টাকাটা আত্মসাৎ করা হয়েছে, এর মাধ্যমে জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। এই যে আপনারা লুটপাটের কথা শুনেন, বিদেশে টাকা পাচার করা হয়েছে, কাদের টাকা, কার টাকা? এই দেশের জনগণের টাকা। এই দেশের জনগণের টাকা যখন বিদেশে পাচার হয়ে যায়, তাহলে এটা বুঝতে হবে জনগণের অধিকার এখানে হরণ হয়েছে, জনগণকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে, যার ফলস্বরূপ আমরা আমাদের এই জনগণকে দেখতে পাচ্ছি যে ওনারা এই অবস্থায় রয়েছে, যে ওনারা ওনাদের ন্যূনতম বাঁচার যে অধিকার সেটা পাচ্ছে না। আমাদের সাথে আরেক মুরব্বী রয়েছেন, আপনার কাছ থেকে জানবো এই যে সামনে যে নির্বাচন এবং গণভোট, সেই সম্পর্কে কি বলবেন আপনি? নির্বাচন সম্পর্কে দুই চার কথা বলেন। নির্বাচনে আমরা যারা আল্লাহ দিলে ভালো কাজ করে, এলাকার কাজ করে, সেভাবে আমরা ভোট দিব। যে ভিত্তি আমরা সুখে দুঃখের খবর নেই, সেই ভিত্তিকে আমরা ভোট দিব। আমাদের এই জনগণ, এই যে বললাম কি জিনিসটা, ওনারা কিন্তু দেশপ্রেমিক। কাদরি ভাই আয়েন, ওনারা দেশপ্রেমিক নিঃসন্দেহে। কারণ হলো ওনারা কিন্তু এই কৃষিকাজ করছেন, যে পেশা করছেন, ব্যবসা বাণিজ্য করছেন, কিন্তু ওনারা কিন্তু আরেকজনকে খুব একটা বেশি ঠকানোর সুযোগ নাই। বড় দূর এখান থেকে দোকান বাকি করবেন 100-150 টাকা, এর বেশি গেলেই দোকানদার প্রতিদিন খুঁজবে, দিতে হবে, আপনার পাওনাটা দিতে হবে। ওনাদের জীবনের চলাফেরার গণ্ডিটা এরকম কোটি কোটি জনতা আমাদের এই দেশে, বলতে গেলে 18 কোটি জনতা আমাদের। এই 18 কোটি জনতাকে শোষণ করছে কতিপয় সুবিধাভোগী ষড়যন্ত্রকারী লোকজন, যাদের মাধ্যমে আমাদের এই দেশটির সাধারণ মানুষ
তাদের অধিকার থেকে বঞ্চিত। কৃষি অধিকার, তারা শিক্ষার অধিকার থেকে বঞ্চিত, তারা আমাদের যে মৌলিক অধিকার অন্ন, বস্ত্র, বাসস্থান, এই যে বাসস্থানগুলো যদি দেখেন তাহলে বুঝবেন তাদের অবস্থাটা কি। শিক্ষা এবং চিকিৎসা, এই অধিকারগুলা নিশ্চয়তা দেয় সরকার, আমাদের সংবিধান। হ্যাঁ, কিন্তু এই অধিকারগুলাকে হরণ করে করে যুগের পর যুগ যখন চলে আসছিল, তখনই আবার গর্জে দাঁড়িয়েছে আমাদের তরুণ সমাজ, ছাত্র সমাজ, যুব সমাজ। রাজপথে রক্ত দিয়ে হাজার হাজার তরুণের রক্তের বিনিময়ে আমরা স্বৈরাচারকে হটিয়েছি, ফ্যাসিস্টকে হটিয়েছি। হটিয়ে এসে পরে এখন আমরা চাচ্ছি এরকম শোষণ মুক্তির একটি বাংলাদেশ, যে বাংলাদেশে মানুষ টাকা আত্মসাৎ করবে না। এইখানে 1 কোটি টাকার কাজ সে 50,000 টাকা দিয়ে, 50 লাখ টাকা দিয়ে করে বাকি টাকা মেরে চলে যাবে, এরকমটি হবে না। এইটা না হতে গেলে রাজনীতি নেতাদের সৎ হতে হবে। এবং কেমন রাজনীতি হতে হবে, যে জনগণ রাজনীতি নেতাদের কাছে যাইতে পারবে না, যাওয়ার যোগ্যতা নাই। সোজা কথা, আপনার যদি কি যোগ্যতা আছে? নেতা, আমরা নেতার কাছে যাইতে পারবো না। না, আপনার কি নেতা মূল্যায়ন মানে পাবেন বলে মনে হয় গেলে? না না না, আবার তরুণ প্রজন্মের একটা বাইরে রয়েছে, আপনারা কি নেতাদের কাছে যাইতে পারেন? নেতার কাছে যাবো কিনবে সাহায্য পাওয়া যায় না, নেতার কাছে কথা কম দেন। সাহায্য পাওয়া যায় না, আপনারা কি যাইতে পারেন নেতার কাছে? না, যা মধুরের কথা, আজ 5 বছর করলাম না, আমি অসুস্থ। যেহেতু আপনারা যাইতে পারেন না, কারণ আপনারা রাস্তাঘাট চিনেন না এবং নেতাদের কাছে যাইতে পারেন না, ওখানে দরকার যেটা, নেতা হইতে গেলে নেতাদের দরকার হইল আপনাদের কাছে আসার, তাই না? যে আপনাদের কাছে আসবে, এরকম নেতারই তো আপনারা চান। এরকম নেতা কি দেখতে পাচ্ছেন? আছে আমাদের? আছে। আচ্ছা, যদি থাকে আপনি 2 কথা বলেন। এই তো যেরকম তাকে গত 17 বছর যাবৎ যিনি সংসদ ভবন কাঁপিয়েছেন, এই যে আমাদের ব্যারিস্টার রবিন ফারহানা, এরকম একটা নেত্রী কি আমার মনে হয় না যে আস্থা করিয়া এই 8 বছর সরল 2 আসনের ভিতরে। ওনারা কি এমনি আপনারা সারা বছর পেয়েছেন, আপনাদের কাছে সুখ দুঃখের খবর নিয়েছে এরকম? অবশ্যই নিয়েছে, সবার সাথে তার যোগাযোগ করার সময় আর পায় না, ঠিক আছে? যেহেতু আজকে আমাদের মনোনয়ন প্রার্থী হয়েছেন, যদি অবশ্যই তিনি নির্বাচিত হতে পারে, অবশ্যই আসবে। আমরা সাংবাদিক, অবশ্যই আসবে। আমরা সাংবাদিক। ব্রাউনবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটার মধ্যে আগে ছিল 18টি ইউনিয়ন নিয়ে গঠিত, বর্তমানে আরো 2টি ইউনিয়ন বাড়ছে, মোট হইল 20টি ইউনিয়ন, 19টা মনে হয়, আগে থেকে 17টা, 18টা। এই যে অবস্থাটা, এই যে অবস্থাটা, হ্যাঁ 17 এরকম হইতে পারে, 17 হইতে পারে। এখানে হইলো ব্রাউনবাড়িয়াতে, আশুগঞ্জে হইলো 8টি, আর এখানে হইলো 9টি, 17টি, এর মধ্যে 2টা 19টি, বর্তমানে 19টি। আচ্ছা, আমরা যদি এই 19টি ইউনিয়নের মধ্যে শরীফপুর ইউনিয়নের একটি অন্যতম বড় গ্রাম হলো শরীফপুর। আজ আমি সারাদিন যদি আমরা 21শে মিডিয়ার পক্ষ থেকে এই শরীফপুর গ্রামটা পুরাটা ঘুরি, বাকি থাকবে কোনো ঘর যাওয়ার? প্রতিটা ঘরে ঘরে যাইতে পারবো না। আচ্ছা, এই আশুগঞ্জ উপজেলার যে 8টি ইউনিয়ন রয়েছে, এই 8টি ইউনিয়নের ছোট বড় সব গ্রাম মিলিয়ে, আপনাদের বড় গ্রাম একবারে একটা পাড়া দিয়ে একটা গ্রাম, যে ওই গ্রামটা নিয়ে আইন মুরব্বী দিকেন মোট গ্রামের সংখ্যা হলো 47টি। আচ্ছা, আমরা যদি 47টি গ্রামে যাই, কোন গ্রামের কোন ঘর বাকি থাকবে? বাকি থাকবে। অ্যাডভোকেট সাহেব কি করেন? বাকি থাকবে। আমরা জানতে পারবো না যে ওনারা কেমন আছে, কার সমস্যাটা কি। আচ্ছা, তাহলে 365 দিন একটি বৎসর, এর মধ্যে 47টি দিন যদি যায়, 365 দিনের মধ্যে আর কত দিন থাকে? অনেক দিন থাকে। তাহলে আমার ব্রাহ্মণবাড়িয়া 2 নির্বাচনী এলাকাটার প্রতিটি গ্রামে যদি আমি 1 বছর যাই, 1 বছর যাই, তাহলে এমন কোন ঘর কি বাকি থাকবে যেখানে আমরা জানতে পারবো না ওই ঘরের কি আছে না আছে, কি সমস্যা? তাহলে আপনারা কি এমন নেতা চান না যে প্রতিটি ঘরের খবর রাখে, প্রতিটি ঘরের মানুষের সমস্যা কি তা জানে? পাবেন না, এমন নেতা পাবেন কেউ সারা গ্রাম ঘুরা, গ্রাম হয়ে না, এলাকা হয়ে না, যদি নির্বাচন আগে কিছুদিন আসতে পারে একবার,
আর না হইতে 5 বছরের ভিতরে আসবো কিনা সন্দেহ। বশিরুল্লাহ জুরার জন্ম হয়েছে না। আসবো। আমরা এক করে বাড়ি এলাকা পড়ছি, আপনারা হুবলো না, নির্বাচন আগে হুব লোভ সাথে রাস্তাঘাট ভালো করে দিব, হ্যাঁ জনগণের সেবা দেবো, কিন্তু না কখনো না। এখন এখন অসুবিধা নেই। হ্যাঁ, এখন ব্যাপার হচ্ছে কি, আমি আপনার সমস্যাটা আগে জানতে হবে। ডাক্তারের কাজ কি, আপনার কি রোগ, ওই রোগের আগে জানতে হবে। ওনার কি জ্বর হয়েছে, ওনার কি মাথা ব্যথা জানতে হবে, তারপরে ট্রিটমেন্ট করতে হবে, ওষুধ দিতে হবে, তাই না, পথ্য দিতে হবে। এখন আমি যদি আপনাদের সমস্যা সংকটগুলোর কথা না জানি, শুধু 2-1 জন গিয়ে যদি আমার কানে ফুরফুরি করে যে আমার ওইখানে অত টাকা দিয়ে দিলে, একটা বরাদ্দ দিলে হবে, ওইখানে একটা রাস্তার জন্য এত গম দিলাম, টন দিলাম, তাহলে জনগণের উন্নয়ন হবে? হবে না। আচ্ছা, এখন আমি যদি মনে করেন আপনার এই 47 দিন এখানে, আর ওইখানে মনে করেন যে আরো ডাবল ধরেন, 100 দিন ধরেন এখানে, আর ওইখানে 100 দিন, 200 দিন, ঠিক আছে, 200-300 দিন, ওই ধরেন একটা বছর আমরা যদি কাজ করলাম, শুধু জানলাম যে আমাদের এই দেশের জনগণ, যাদের মাধ্যমে এই দেশের প্রশাসন চলে, যাদের অর্থে এই দেশের রাজনীতিবিদরা চলে, এই দেশের ব্যবসায়িকরা ব্যবসা করে, এদেশের অফিসাররা অফিসার হয়, তাদের সমস্যাগুলো আমরা জানবো। কারণ তাদের মাধ্যমে তো অফিসার সাহেব, তাদের মাধ্যমে তো ডাক্তার সাহেব, তাদের মাধ্যমে ইঞ্জিনিয়ার সাহেব। ওই ইঞ্জিনিয়ার সাহেবরা যদি বলে যে আমরা যাদের মাধ্যমে সাহেব হয়েছি, তাদের সমস্যাগুলো আমরা জানবো, এর জন্য আমরা 1 বছর একটা নির্বাচনী এলাকাতে কাজ করব, এরকম যদি রাজনৈতিক নেতারা প্ল্যান করে, পারবে কি পারবে না? পারবে যদি চেষ্টা করে পারবে। আচ্ছা, আচ্ছা, এরকমটি হচ্ছে না কেন? হচ্ছে না, মুখ কথা জবান ঠিক নাই, কয়টা কাজ করে বাস করছে নেতা হয়েছে, আর কি আমরা তো বাড়ি এলাকা হই। এর জন্য প্রিয় দর্শক, যেটি লাগবে সেটি হলো যোগ্যতা, সততা নেই, এবং দেশপ্রেম, এবং মানুষের জন্য কিছু করার সত্যিকার অর্থে জনগণকে ভালোবাসার রাজনীতিটা লাগবে, জনগণকে আপন করার রাজনীতিটা লাগবে। আমাদের এই নেতা আমাদের দরকার কিনা? দরকার। আমরা যতক্ষণ পর্যন্ত এই নেতা না পাই, ততদিন পর্যন্ত আমরা এই নেতার জন্য আমরা কি অস্থির আমরা সন্ধান করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের এরকমই নেতা চাই, যেই নেতা জানবে যে তার নির্বাচনী এলাকার প্রতিটি জায়গার কোন হানের কোন সমস্যাটা, আগে সমস্যা জানবে, তাহলে গিয়ে সে সঠিক সমস্যার সমাধানটা করতে পারবে। প্রিয় দর্শক, অনেক কথা বললাম, যেই কথাগুলা একেবারে নির্মম বাস্তব, গ্রাম বাংলার প্রতিটি, বাংলাদেশের আনাচে কানাচের প্রতিটি প্রান্তের চরম বাস্তব, নির্মম বাস্তব হলো এই সত্যটি যে আমরা আসলে আমাদের যোগ্য যে নেতা, সৎ নীতিবান নেই প্রতিষ্ঠার, এবং মানুষকে আপন করে নেওয়ার, মানুষের জন্য কাজ করার যে নেতা, সেই নেতার সন্ধান আমরা করছি, আমাদের জনগণ করছে। আমরা কিন্তু জনগণের নেতার জন্য প্রস্তুত। শুধু নির্বাচনের সময় ভোট চাইবে এরকম নেতা তো আমরা চাই না। আমরা চাই সারা বছরে আমাদের খোঁজ খবরটা নেবে, সুখে দুঃখে থাকবে, এবং সমস্যাগুলো জেনে তাকে যদি আমরা দায়িত্ব দেই, এই দায়িত্বটা সে পালন করবে, তাই না? প্রিয় দর্শক, আরো বিস্তারিত জানতে থাকুন আমাদের পাশে। ধন্যবাদ সবাইকে 21 মিডিয়ার পক্ষ থেকে।